ফরিদপুরে রুবেল বরকত গ্রেপ্তারের ঘটনায় তোলপাড়, সহযোগীদের ধরতে চলছে বিশেষ অভিযান। মেজর সিনহা হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত চান শিপ্রা ও সিফাত, বাকি 4 আসামিকে রিমান্ডে চায় র্যাব। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যায় ঝাঁপ, 7 ঘণ্টা পর 2 কিশোরের মরদেহ উদ্ধার। এক সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা। অতিবৃষ্টি ও বন্যার অজুহাত মিলারদের। এবং করোনায় 68 ভাগ ক্ষুদ্র মাঝারি ব্যবসা বন্ধের ঝুঁকিতে, চালাতে সক্ষম 16 ভাগ বলছে বিআইডিএস। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফরিদপুরে 2000 কোটি টাকা পাচারের মামলায় 2 ভাই রুবেল বরকতের গ্রেপ্তারের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। গত 7 বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা আর জমি দখল করে সম্পদের পাহাড় গড়েন এই 2 ভাই। এর মধ্যে সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, অপরজন ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। শহরে এমন কোনো মহল্লা নেই যেখানে তাদের দখল করা জমি নেই। আছে রমরমা পরিবহন ব্যবসা। নিজেরা চড়েন বিএমডব্লিউ, হেরিয়ারের মতো দামি গাড়িতে। অথচ একসময় তারা দিনে বাস টেম্পো থেকে চাঁদা তুলতেন আর সন্ধ্যায় কাজ করতেন বিএনপি নেতা প্রয়াত চাঁদ খন্দকারের অফিসে। ফরিদপুর সদরের এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠতার সুযোগে গত 7 বছরে তারা চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস করে হয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। রাজনৈতিক ক্ষমতা আর অর্থের দাপটে দখল করেন ফরিদপুর প্রেস ক্লাব ও বাস মালিক সমিতি। রুবেল বরকতরা যদি অপরাধী হয় তাহলে যারা তৈরি করেছিল তাহলে তারা কি? তারাও তো অপরাধী। খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার কাছের যারা ছিল এরা যেভাবে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, বা আমি কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডই করতে পারি। আমার প্রকাশনায় প্রকাশিত একটি দৈনিক পত্রিকা, দৈনিক নাগরিকতা পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছিল ফরিদপুর শহরে সর্বত্রই মাদকের হাট বাজার, এবং তারই ফলশ্রুতিতে তারা এই প্রেস ক্লাবটি দখল করে মূলত তাদের অপরাধ কর্মকাণ্ড যেন কোনো গণমাধ্যমে প্রকাশিত না হয়। রুবেল বরকত 2 ভাই মিলে নিয়ন্ত্রণ করেছেন শহরের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান। জেলার সব টেন্ডার নিয়ন্ত্রিত হতো তাদের ইচ্ছে মতো। এসব অবৈধ কাজের যারা প্রতিবাদ করেছেন তারাই হয়েছেন হামলা মামলার শিকার। এই হাইব্রিড যারা, তারাই তাদের সঙ্গে ছিল, তারাই তারা কাজ করছে, কিন্তু আওয়ামী লীগের কোন লোককে তারা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেয় নাই, কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে দেয় নাই, বা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয় নাই। রুবেল বরকতের সহযোগীদের ধরতে ফরিদপুর শহরে চলছে বিশেষ অভিযান। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 16 নেতাকর্মীকে। আতঙ্কে রয়েছেন বেশিরভাগ নেতাকর্মী। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ওনার বাড়িতে হামলা হয় এবং আসলে সেই হামলা সংক্রান্ত একটি মামলা সুবল চন্দ্র সাহা বাদী করেন। বরকতের বিরুদ্ধে মামলা হয়েছে 11টি এবং রুবেলের বিরুদ্ধে মামলা আছে 10টি। যে অস্ত্র মামলা হয়েছিল বরকত এবং রুবেলের বিরুদ্ধে, সেই মামলাটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন আছে। আলোচিত এই রুবেল বরকতের মামা যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হোসেন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এখন ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, 2 ভাই রুবেল বরকতের গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, আর তাদের সহযোগীদের আটকের বিষয়ে কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী?
বর্তমান সরকারের বর্তমান যে পুলিশ সুপার মহোদয় রয়েছেন তাদের নেতৃত্বে যে বিশেষ অভিযানের মাধ্যমে রুবেল বরকত নামে যে দুই ভাই বহুল আলোচিত গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের স্বস্তি এসেছে। বিশেষ করে যে সকল মানুষের কাছে তারা অবৈধভাবে জমি দখল বা জমি নিয়েছে, যে সকল মানুষকে তারা অর্থ কষ্ট মিলেছে, যে সকল মানুষকে নানাভাবে হয়রানি করেছে, সেই সকল মানুষের মধ্যে একটি প্রাণ ফিরে আসছে এমনটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে আওয়ামী লীগ নেতাদের কর্মীদের মধ্যে বিশেষ অভিযানে কিন্তু একটি আতঙ্ক দেখতে পেয়েছি, যে তাদের মধ্যে একটা গ্রেপ্তার আতঙ্ক রয়েছে, যেহেতু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, বড় পদের নেতা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এমনটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে বলে রাখতে চাই, রুবেল বরকত কিন্তু ফরিদপুর শহর না, শুধু ফরিদপুর জেলা জুড়েই কিন্তু তাদের একটা নিয়ন্ত্রণ ছিল এবং যে কোনো কর্মকাণ্ডেই তাদের ইশারা বা তাদের নির্দেশনার বাইরে কেউ করার সাহস পেত না এবং প্রশাসনিক কর্মকর্তা বা কর্তা ব্যক্তিরাও কিন্তু তাদের অনুমতি নিয়ে বা তাদের সাথে আলোচনা করে যে কোনো কাজ করত যতক্ষণ তারা বাইরে ছিল। তো গত 16 মে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুবল চন্দ্র সার বাড়িতে হামলার পরেই মূলত এই ঘটনা শুরু হয় এবং গত 7 জুন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার পরেই কিন্তু তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয় এবং এরপরেই পুলিশ গণমাধ্যমের সামনে তাদেরকে নিয়ে আসে এবং তখন সংবাদ সম্মেলন করে। তো এই আলোচিত এই বিষয়টি কিন্তু এই ফরিদপুরের ইতিহাসে এটি কিন্তু সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেন ফরিদপুর সুশীল সমাজ। আমি কথা বলেছিলাম ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, বিশেষ করে শিক্ষক, লেখক, সাংবাদিক এবং টিআইবি যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিবৃতি আমাদের দিয়েছেন যে এই ঘটনার মধ্য দিয়ে ফরিদপুরের ইতিহাসে একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে, যে এই লেভেলের বা এই পর্যায়ের ব্যক্তিদের ইতিপূর্বে কখনোই কিন্তু ফরিদপুরে এরকম অভিযান হয়নি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদী তার সহযোগী শিপ্রা আর সিফাত। জামিনে কারাগার থেকে মুক্তির পর সোমবার রাতে কক্সবাজারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই আশাবাদ জানান তারা। দুঃসময়ে পাশে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান দুইজন। আশাবাদী ছিলাম না আমি, এতদিন জেলের ভিতরে থেকে খুব একটা খবরাখবর পাইনি। তো আজকে হোটেলে আসার পর থেকে যেসব নিউজ দেখতে পাচ্ছি তাতে আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব। শিপ্রার পর এবার জামিনে মুক্ত হলেন শাহিদুল ইসলাম সিফাত। সোমবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সাথে সিফাতের বিরুদ্ধে করা 2টি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র্যাবকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারক। রোববারই জামিন পেতে পারতেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শাহিদুল ইসলাম সিফাত। তবে জামিন আবেদনের সাথে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করায় শুনানি একদিন পিছিয়ে দেন আদালত। শুনানি ঘিরে সোমবার সকাল থেকেই উৎসুক মানুষ ভিড় জমায় কক্সবাজারের আদালত প্রাঙ্গণে। বেলা 11টায় 5,000 টাকা বন্ডে সিফাতকে জামিন দেয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত। ঘটনাস্থলে তো এই যে কিছু পাওয়া যায়নি, তবে ওনারা যেখানে ছিলেন রেসিডেন্ট সেই জায়গার মধ্যে এগুলি পাওয়া গেছে। তো সেই জায়গায় যেহেতু পাওয়া গেছে এই মামলার দেখানো হয়েছে, আলামত হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সিফাতের দখল থেকে এগুলি পাওয়া যায়নি। এদিকে সিফাতের বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলাকে সাজানো নাটক বলে দাবি করছেন তার আইনজীবীরা। নিজেদের অপরাধ ঢাকতেই পুলিশ নাটক সাজিয়েছে বলে অভিযোগ তাদের, আর সেজন্যই মামলা তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করা হয়েছে। হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে আই উইটনেস, একদম কাছেই ছিলেন এবং ওনাকে মিথ্যাভাবে জড়িয়ে স্কিন অফ করার জন্য এই মামলা দুটি সৃজন করেছে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি সিফাতকে বের করে এনে আয়ুর তদন্তের স্বার্থে সিফাতকে বের করা দরকার। সেই জন্য আমরা জামিনের আবেদন করেছি এবং আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্না ফারা দুটো মামলায় 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। এর আগে রোববার জামিন পান সিনহার আরেক সহকর্মী শিপ্রা দেবনাথ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা 4 আসামি নতুন করে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে র্যাব। সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, নতুন করে রিমান্ডের আবেদন করা 4 আসামিকে ইতোমধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব। এছাড়া মেজর সিনহার মৃত্যুর ঘটনার অন্যতম সাক্ষী হিসাবে সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
31 জুলাই রাতে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেল গেটে। তারা বাহারছড়া তদন্ত কেন্দ্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই দিন চেকপোস্টে উপস্থিত ছিলেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তারা যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তথ্যগুলোকে আরও পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে পাওয়ার জন্য আমরা 4 জনকে 10 দিনের রিমান্ড আবেদন করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার রাতেই টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সিনহার মাকে ফোন করেন। তবে সেদিন তিনি সিনহার মৃত্যুর বিষয়ে কিছু বলেননি বলে জানান তিনি। রাজধানীর উত্তরায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিনহার মা। এ সময় সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলে দাবি করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার চেয়ারম্যান। আমার ছেলে এইভাবেই দেখতো, সাধারণ জনগণ উঠতে আরম্ভ করে সবাইকে সে আপন করে ভাবত। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা। বরাবরই বলছিলেন ছেলের আদর্শ ও চিন্তা চেতনার কথা। বলতো, মাম্মি পাওয়ার পাওয়ার কি, পাওয়ার যাচ্ছে কাজ নাই, পাওয়ার কি, মানুষের হৃদয়ের মধ্যে থাকবো, কাজ করব, মানুষের জন্য কাজ করব, সেটা বলতে হবে কেন? সিনহার পরিবারের খোঁজ খবর ও হত্যা মামলার আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলতে সোমবার সকালে তাদের উত্তরার বাসায় যান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রাওয়া অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পরে সিনহার মা নাসিমা আক্তার ও বোন শারমিন শাহরিয়ারকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রাওয়ার চেয়ারম্যান। সিনহার মা জানান, 31 জুলাই রাত 12টার পর টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসই প্রথম তাকে ফোন করেন। সিনহার বিষয়ে নানা তথ্য জানতে চাইলেও সেদিন তার মৃত্যুর খবর জানাননি ওসি প্রদীপ। পরে উত্তরা থানা থেকে সিনহার বাসায় যায় পুলিশ। পুলিশ আসছে আমার সাথে, কেউ না, আমি একাই থাকি। আমি দৌড়াই উপর থেকে, কে বলে আমরা উত্তরা পশ্চিম থানার পুলিশ। বলে যে ও কি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল? আমার না, ওই ব্যাপারে আমি 100% বলতে পারি। এমনি ওই যে কাজটা করে, কিন্তু রাজনীতির সঙ্গে মোটেও জড়িত ছিল না, এটা আমি বলছি। সিনহা হত্যা মামলার এখন পর্যন্ত অগ্রগতিতে সন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী, গণমাধ্যম সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার মা। এ সময় দ্রুত তদন্ত শেষ করে সুষ্ঠু বিচারের দাবি জানান সিনহার বোন। আমাদের একটাই এখানে আপিল, সেটা হচ্ছে দ্রুত যেন তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয় এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি করে অবিলম্বে কক্সবাজারের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাওয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক, ওইখানে যে সমস্ত পুলিশরা ইনভলভ ছিল তাদের অস্ত্রগুলো যাতে অবিলম্বে সিজ করা হোক। জুসপন্ডেন্স আমাদের লাগবে, এটা আশা করি তারা করবে হয়তো তাদের তদন্ত খাতিরে। নুরুল আফসার জানান, সিনহা হত্যা মামলার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে একটি মনিটরিং সেল করা হয়েছে। পর্যায়ক্রমে নজরদারির কার্যক্রম আরও বাড়ানো হবে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে ইস্পাহানি ঘাটে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের 7 ঘণ্টা পর শিক্ষার্থী জিসান ও নিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত 11:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার বিকেলে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় 4 বন্ধু। এরপর 2 জন সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান ও নিহাদ নিখোঁজ হয়। নিহত নিহাদ বন্দরে কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে বন্দর এলাকা নাজিমউদ্দিন খানের ছেলে। আর জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। তার বাবা বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন। বন্দর থানা পুলিশ জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এখন নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, 2 কিশোরের মৃত্যুর ঘটনায় আটক 2 জন জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে, আর এই বিষয়ে পুলিশ কি বলছে? আসলে আপনি জানেন যে গতকাল একটি মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, 2 কিশোর গ্যাংয়ের সংঘর্ষের সময় যখন ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে জিসান এবং মিহাদ তারা আত্মরক্ষার্থে যখন তারা শীতলক্ষ্যা নদীতে তারা ঝাঁপ দেয়, এরপর থেকে কিন্তু তারা নিখোঁজ ছিল এবং এই বিষয়টি
তাৎক্ষণিকভাবে অনেকে বুঝতে পারে মনে করেছে যে তারা আসলে উঠে এসেছে, কিন্তু রাত 10টা নাগাদ 9টার পরে যখন তারা বাড়িতে ফিরেনি তখনই কিন্তু এই বিষয়টি যখন জানাজানি হয়, খোঁজ খবর নিয়ে যখন জানতে পারে তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং স্থানীয় জেলেদের মাধ্যমে কিন্তু তাদের দুজনের মরদেহ উদ্ধার করে এবং এরপরে যে দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তারা আটক করেছে। তো এই বিষয়ে এখনো কিন্তু বন্দর থানার ওসি নিজামুদ্দিন তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তারা এখনো এই বিষয়ে কিছু তারা বলতে পারছে না, তারা খোঁজ খবর নিচ্ছেন, এটা আরো তদন্তের বিষয় এবং এই ব্যাপারে মামলার যে প্রক্রিয়াধীন সেই কাজটুকু তারা রাতে করেছেন এবং আজ সকাল থেকেই তারা পরবর্তীতে যে মামলার তদন্ত সেই কাজ করবেন এবং পর্যায়ক্রমে তারা আমাদেরকে যেই এই মামলা সম্পর্কে বা এই হত্যাকাণ্ড সম্পর্কে এইগুলি সম্পর্কে তারা পরবর্তীতে আমাদেরকে আপডেট দিবেন এবং এর যেই ঘটনা মর্মান্তিক দুটি ঘটনা ঘটেছে স্কুল এবং কলেজের দুটি ছাত্র বন্দর এলাকায় তাদের স্থানীয় এবং নারায়ণগঞ্জের মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টি শোকের ছায়া নেমে এসেছে এবং ইদানিং যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে কিশোর গ্যাংয়ের এই ধরনের প্রতি পাড়া মহল্লায় কিন্তু তারা এরকম উগ্রতার মধ্যে দিয়ে তাদের কিশোর গ্যাংরা ছড়িয়ে পড়ছে। তো নারায়ণগঞ্জের মানুষ জানিয়েছে যে প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই ছিল আমার কাছে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 39 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2907 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় সারা দেশের 85টি পরীক্ষাগারে 12,849 নমুনা পরীক্ষা হয়। এতে করোনা শনাক্ত হয় 2907 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.62। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,73,168টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। গত 24 ঘন্টায় মারা গেছে আরো 39 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন, নারী 4 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,721 জন এবং নারী 717 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 79.14% এবং নারী 20.86%। এদিকে 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরো 2,067 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 1,50,437 জন। করোনার কোনো লক্ষণ দেখা দিলে সবাইকে নমুনা পরীক্ষা করার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দীর্ঘ বিরতির পর গত মাস থেকে বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের কর্মকাণ্ড শুরুর সঙ্গে সঙ্গে বেড়েছে দালালদের তৎপরতা। তবে এই ব্যাপারে আইন না থাকায় ধরা পড়লেও দালালদের শাস্তি দেওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। উন্নত চিকিৎসার আশায় প্রতিনিয়তই বিভিন্ন গ্রাম থেকে বরিশাল নগরীতে যান রোগী ও স্বজনরা, কিন্তু সেখানে পা ফেলতেই দালালদের খপ্পরে পড়ে বিভ্রান্ত হন তারা। অভিযোগ, সরলতার সুযোগে ভুল বুঝিয়ে তাদেরকে নেওয়া হয় নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসকের ফি বাবদ সেখানে খরচ করানো হয় বড় অঙ্কের টাকা। যে স্যারের উদ্দেশ্য করে আসছি সে নাই, পরে বলছে অমুক স্যারের হার্ট বিশেষজ্ঞ ভালো, ওনাকে দেখাইতে পারে। 5,800 টাকা চাইছে, আমরা কৈফত করে ভাড়ার টাকাও নাই, 4500 টাকা নিয়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ড ও লঞ্চ ঘাটে তৎপর এই দালালরা, যাদের সংখ্যা কমপক্ষে 300 বলে জানায় পুলিশ। এমনই কয়েকজন দালালের সঙ্গে কথা বলে জানা গেল, রোগী নিলে কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পান তারা। পরীক্ষা থেকে পাইতাম 200 টাকা, ভিজিট দিয়ে পাইতাম 100 টাকা। এই 300 টাকা পাইতাম রোগী নিতে পারলে। আমি জেল খাচ্ছি একবার, কিন্তু অনেকবার ধরা পড়ছে, ছাড়ছে হেরাই যায়, ক্লিনিকের মালিকেরাই ছাড়াই আনছে। বিভিন্ন সময় অভিযানে দালালদের ধরলেও নির্দিষ্ট আইন না থাকায় বেশি দিন তাদের আটকে রাখা যায় না বলে জানায় পুলিশ। একই সীমাবদ্ধতার কথা জানালো স্বাস্থ্য বিভাগও। দালাল শ্রেণীটাকে আসলে ওইভাবে আইনি ব্যবস্থা নেওয়ার মতো আমরা কিছু না থাকায় আমরা প্রসিকিউশন দিয়ে থাকছি কোনো ক্ষেত্রে। আমরা এই দালালকে নির্মূল করার জন্যই
আমরা কোচিং ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি যাতে তারা এই দালাল কার্যক্রমটা বন্ধ করে দেয়। আইন আছে, আমাদের হাতে প্রয়োগ করার কোনো ক্ষমতা নেই। যেহেতু আইন প্রয়োগ করার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই, আমাদের হাতে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতো তাহলে আমরা কিন্তু সরাসরি এই আইনটা প্রয়োগ করতে পারতাম এবং আশা করি যে এই দালাল যে চক্র, এই দালাল চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। বরিশাল নগরীতে আছে 253টি ডায়াগনস্টিক সেন্টার ও 40টি বেসরকারি হাসপাতাল। এগুলোতে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় 1,500 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা সিনিয়র বিশেষ জজ KM ইমরুল কায়েস শুনানি শেষে এই আদেশ দেন। এদিন শাহেদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। আদালতে উচ্চ কণ্ঠে নিজের সাফাই গেয়েছেন শাহেদ। দুপুর 12টায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে হাজির করা হয় মহানগর দায়রা জজ আদালতে। চাওয়া হয় 10 দিনের রিমান্ড। এর কিছুক্ষণ পরেই শুনানি শুরু হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল রিমান্ড শুনানিতে অংশ নেন। তবে শাহেদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। নিজেই এ সময় আদালতে উচ্চ কণ্ঠে নিজের সাফাই গান শাহেদ। বলেন, নিয়মের কোনো ব্যত্যয় করেননি। পদ্মা ব্যাংকে তার 50 লাখ টাকার FDR ছিল। এর বিপরীতে 1,20 লাখ টাকা ঋণ নিয়েছিলেন শাহেদ। শাহেদের বক্তব্যের বিরোধিতা করেন দুদকের আইনজীবী। শুনানি শেষে বিচারক শাহেদকে 7 দিনের রিমান্ডে নিয়ে দুদককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। কোনো মেশিনারি না কিনে, কোনো কাগজপত্র দাখিল না করে, কোনো ডকুমেন্টস সাবমিট না করে ব্যাংকের থেকে 2 কোটি টাকা নিয়ে অদ্যাবধি যে আত্মসাৎ করেছে সেই সম্পর্কে তথ্য জানার জন্য এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সেই বিষয়টি উদ্ঘাটনের জন্য আমরা রিমান্ড চেয়েছি 10 দিনের। মাননীয় আদালত তাকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। গত 27 জুলাই দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলাটি দায়ের করেন। মামলার আরেক আসামি রাশিদুল হক চিশতির জামিন আবেদনের শুনানি 17 মে। 17/8/2020-তে এটা শুনানির জন্য রেখেছেন। এখানে ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলা অবস্থায় 1,10 লক্ষ টাকা ট্রান্সফারের স্পেসিফিক এলিগেশন পাওয়া গিয়েছে। 2,52 লক্ষ টাকার মামলা। ইন টোটাল মামলাটা হলো 2,52 লক্ষ টাকা। ওনার লয়ারের একটা গ্রাউন্ড ছিল, উনি অ্যাভেটার। আমাদের কথা ছিল মানি লন্ডারিং এন্ড অ্যাভেটার বলে কিছু নাই, সবার ইকুয়ালি অ্যাপ্লিকেবল। এর আগে একাধিক মামলায় 2 দফা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 38 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরেক দফা বন্যার আশঙ্কায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে তিনি এই নির্দেশ দেন। এছাড়া করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য দেন। সচিবালয়ে বসে মন্ত্রিপরিষদের অনিয়মিত বৈঠক। তবে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠে আসে বন্যা পরিস্থিতি। এ সময় প্রধানমন্ত্রী জানান, আগস্ট সেপ্টেম্বরে ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার প্রভাবে বাংলাদেশে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী পার্টিকুলারলি এই বিষয়টা খুবই সতর্ক করছেন যে প্রস্তুত থাকতে হবে যাতে একটা যদি লং টার্ম যদি বন্যাটা ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান প্রেক্ষাপটে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলে দিচ্ছি যে এটা প্রয়োজন হলে আরো কিছু মানে এনফোর্সমেন্টেও যেতে হবে। বাজারে বা লঞ্চে ফোন করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহজ আপনার পকেটে থাকে, বাট হি ডাজ নট উইয়ার ইট। এই হলো প্রবলেম। এছাড়া চাপাই নবাবগঞ্জ দিয়ে রেলে নেপালে পণ্য আমদানি রপ্তানির ট্রানজিট চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নেপাল একটা রিকোয়েস্ট করছে আমাদের রোহনপুর আর। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব নদ নদীর পানি কমছে পানিবন্দী মানুষের সংখ্যাও। তবে তীব্র হয়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে বিভিন্ন জেলার নতুন নতুন এলাকা। আগামী 1 সপ্তাহের মধ্যে বন্যার পানি পুরো নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তিস্তায় কমছে পানি। তবে ভাঙনে রংপুরের 3 উপজেলার 15টি গ্রাম বিলীন হওয়ার পথে। এর মধ্যে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের মুখে পড়েছে। আমি ছোট গৃহস্থ হলে আমি 250 মণ ভুট্টা মারি, 150 মণ ধান মারি, 8 বিঘা জমি একবারে আমার চলে গেল। ঘর দুয়ে একে সম্পূর্ণ একেবারে ভাসি ভুসি একে মানে করো কিছু তুলবার কাছে কিছু নাই পায় বলে ভাঙি চুরি গেছে। যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেই স্থানগুলোতে, বিশেষ করে গঙ্গাচড়াতে, এখানে আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করে ভাঙন যেন ত্বরান্বিত না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। পদ্মার তীব্র ভাঙনে গত 2 সপ্তাহে শরীয়তপুরে ভিটা হারিয়েছে অন্তত 398 পরিবার। নতুন করে চরআত্রা, বসাকের চর, নড়িয়া, জাজিরা সহ অন্তত 17 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এদিকে পদ্মা সেতুর নাওডোবা গাইডওয়াল ও সুরেশ্বর রক্ষা বাঁধের 110 মিটার অংশে ভাঙন দেখা দেয়। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এই চরে অঞ্চলে একটাই স্কুল, এই স্কুলে আমাকে বাচ্চাদের লেখাপড়া করে, কারণ এই স্কুল ভেঙে গেছে, আমরা কোথায় বাচ্চাকে লেখাপড়া করব। রাজবাড়ীতে বন্যার পানি নামতে থাকলেও কমেনি বন্যার্তদের দুর্ভোগ। বিশুদ্ধ পানির সংকট ও রোগবালাইয়ের প্রকোপ বেড়েছে। এদিকে পদ্মার পানি কমতে থাকায় জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙনের আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। যমুনার ভাঙনের কবলে টাঙ্গাইল সদর উপজেলার 3টি ইউনিয়ন। এরই মধ্যে কাকুয়া ইউনিয়নের প্রায় 200 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। আমার বাড়ি যে চরপংলি উত্তর পাড়া থাকতে খেলা ভেঙে গেছে, মনে হলে এইবার 5বার বাড়ি ভাঙলো। মানে কি করব, একবারতে উডলি রয়েছি, মাথা সাগরে রয়েছি, জাহিরে তাও গলা পানি, মাথা সাগরে এদিক সেদিক বাইরন জানা। দেশের 8টি নদীর 11 পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর থাকায় প্লাবিত ঢাকা সহ 12 জেলা। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে এসব জেলা থেকেও পানি পুরোপুরি নেমে যেতে পারে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে 3 উপজেলার 25টি ইউনিয়ন এখনো বন্যার কবলে। 15টিতে অব্যাহত রয়েছে নদী ভাঙন। পানিতে ডুবে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বিচ্ছিন্ন রয়েছে রংপুর লালমনিরহাটের সড়ক যোগাযোগ। এ বিষয়ে আরো জানাতে এখন রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে কোন কোন এলাকা এখনো পানিতে নিমজ্জিত, আর নদী ভাঙন সহ সার্বিক পরিস্থিতি কি? দেখুন, আসলে রংপুরের কিন্তু 3টি উপজেলা এখনো অনেক, অর্থাৎ 15টি ইউনিয়নের অনেক এলাকায় পানিবন্দী রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গঙ্গাচড়া এলাকা কিন্তু পানি বন্দী থাকার পরে কিন্তু যে পানিটি নেমে যাওয়ার পরে কিন্তু ভাঙ্গন এলাকা দেখা দিয়েছে। আমি যদি একটু দেখাই যে আমি তিস্তার পরে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু একটা তিস্তা নদী। হঠাৎ করে গতকাল রাত থেকে কিন্তু পানি বৃদ্ধি হওয়ার কারণে পানি কিন্তু উপর থেকে বয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু অর্থাৎ 15টি গ্রামের এখন পানি অর্থাৎ ঢুকে পড়ার কারণে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই নদীর উপর দিয়ে কিন্তু অর্থাৎ শেখ হাসিনা সড়ক সেতু রয়েছে। এই সেতুটির কিন্তু 2 ধারে ভাঙ্গনের অর্থাৎ বেড়িবাঁধ ভাঙ্গনের যে তীব্রতা এটি দেখা দেওয়ার কারণে কিন্তু ঝুঁকির মুখে পড়েছে এই সেতুটি। তবে সব মিলে রংপুরের যেসব 3টি এলাকায় এখন আমরা দেখতে পেরেছি যে ভাঙ্গন এলাকা এবং নদীর পানি অর্থাৎ বন্যার পানি ঢুকে পড়েছে, এই এলাকার মানুষগুলো কিন্তু অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু দুর্ভোগে দিন কাটাচ্ছে। আমরা একটু কথা বলেছি এখানকার যারা পানিবন্দী মানুষ, যারা ভাঙ্গন এলাকার মানুষ, তাদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন যে সরকারিভাবে যাতে ত্রাণ অর্থাৎ দেওয়ার কথা থাকলেও ওই পরিমাণ ত্রাণ তারা পাচ্ছে না পাওয়ার কারণে তারাও দুর্ভোগে আছেন। এবং যেসব রাস্তাঘাট রয়েছে এই রাস্তাঘাটগুলো দিয়ে তারা চলাচলের অনুপযোগী রয়েছে, এটি আসলে তাদের বলবার চেষ্টা করেছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন যেমনটি জানিয়েছেন যে যেসব এলাকায় বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত সামান্য কিছু জায়গায় হওয়ার কারণে পানি ঢুকে পড়ার কারণে কিন্তু তারা অর্থাৎ যে জায়গাতেই পানি ঢুকে পড়েছে ওই এলাকার বাড়িঘর তলে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুরে কিন্তু এবছর যে বন্যার পানিতে 5,000 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। এখানে থেকে 3,000 হেক্টর জমি কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে বসতবাড়ি স্থাপনা অনেক জায়গাগুলোতে। তবে সব মিলে রংপুরের যেসব এলাকায় এখন ভাঙ্গন এলাকা দেখা দিয়েছে, এটি হচ্ছে লক্ষ্মীটারি, শঙ্করদহ অর্থাৎ পূর্ব ইসলি, পশ্চিম ইসলি কয়েকটি গ্রাম কিন্তু একদম ভাঙ্গনের কবলে পড়ে তারা কিন্তু সর্বশান্ত হয়েছে। সেই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। মানুষ যেমনটি জানিয়েছেন যে তাদের এখন যে সব এটি চিত্র কিন্তু দেখার মতো নয়, কারণ অর্থাৎ সেই জায়গাটি একেবারে পানির নিচে অর্থাৎ ভেঙে যাওয়ার কারণে মাটির সাথে মিশে গিয়েছে। অর্থাৎ কার বাড়ি কোথায় কেউ কিন্তু এখনো বলতে পারে না, এমনটি অবস্থা দেখা দিয়েছে। এই এলাকায় আমরা দেখেছি গাছগাছাল থাকা রাস্তাঘাট যেটি আছে এটিও কিন্তু আসলে ভেঙে যাওয়ার কারণে কিন্তু। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ছাত্র থেকে সেলুন কর্মী, তারপর বন্ধুদের মাধ্যমে হয়ে উঠেছেন মোবাইল অ্যাপ টিকটকের তারকা। নাম ইয়াসিন আরাফাত অপু।
ভক্ত অনুসারীদের কাছে অপু ভাই, তবে এক প্রকৌশলী সহ কয়েকজনকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে নোয়াখালীর এই তরুণ। টিকটকে আসক্ত অপুর ভক্ত অনুসারীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বাড়িয়েছে পুলিশ। প্রয়োজনে প্রিয়জন বানায়, তারা বিশেষ চেয়েও বিষাক্ত। ইয়াসিন আরাফাত অপু সোনাইমুড়ি পৌরসভার কৌশলার বাগে নানা বাড়িতে বড় হওয়া অপু পড়াশোনা করতেন স্থানীয় কওমি মাদ্রাসায়। অর্থের অভাবে 10ম শ্রেণীর পর আর পড়তে পারেননি। কিছুদিন মোবাইল, টেলিভিশন ও কম্পিউটার মেরামতের কাজ শিখেন। এরপর চাকরি নেন সেলুনে। সেখানে বন্ধুদের মাধ্যমে মোবাইল অ্যাপ টিকটক সম্পর্কে জানা। এরপর থেকে ভিনদেশি চুলের স্টাইলে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে পেয়ে যান তারকা খ্যাতি। বদলাতে থাকে তার চলাফেরা, গড়ে তোলেন কিশোর গ্যাং। স্থানীয়রা জানায় 2 বছরে অনেক কিশোর তরুণ অপুর ভক্ত অনুসারী হয়ে উঠেছে। আমরা 4-5 জনই কাঠিং দিছি অপুর ভক্ত, যেগুলো এগুলো সব দিছি, সুন্দর দেখা যায়। তো এই ঢাকা থেকে হাইস নিয়ে আইতো, টিকটক অফিস থেকে লোক আইতো, ওর সাথে ছবি আইতো, টাকা নিয়ে গেছে এই আর কি। সে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় টিকটক করতো। অপুর ছোট ভাই জানায় অন্য এলাকার কয়েকটি টিকটক গ্রুপের সদস্য অপুকে মারধরের ভিডিও আপলোড করে জনপ্রিয় হওয়ার চেষ্টা চালায়। স্টার হওয়া থেকে ওরা অনেকবার মারার লাগে আইছি, মানি ওদের মারলে ওরা ওদের কথা হচ্ছে ওরা বাইরে লইব। এই কারণে নোয়াখালীর যেসব সেলুনে কাজ করতেন অপু, সেগুলোর মালিকরা জানান যুব সমাজকে ভিনদেশি সংস্কৃতি থেকে রক্ষায় এ ধরনের অ্যাপসের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। এই টিকটক, লাইকি, প্রয়োজনে ফেসবুক, এগুলো সরকারের কাছে একটা অনুরোধ, এগুলো ব্যান করে দেওয়া হোক অথবা আরো রেস্ট্রিক্টেড করা হোক। জেলা পুলিশ সুপার জানান টিকটকে আসক্ত অপুর ভক্ত অনুসারীরা যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ। তাকে যারা অনুসরণ করে, তাকে যারা ফলো করে, তারা যাতে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করতে না পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে নজরদারিতে রাখছি, বিশেষ করে যুবক শ্রেণী। গত 2 আগস্ট উত্তরায় টিকটক ভিডিও বানানোর সময় এক প্রকৌশলী সহ 3 জনকে পিটিয়ে আহত করে অপু। এ ঘটনায় অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা। খুচরা ব্যবসায়ীরা এর জন্য মিল মালিকদের দুষছেন। তারা অজুহাত দেখাচ্ছেন বন্যা, অতিবৃষ্টি ও ধানের দাম বাড়ার প্রভাব। এদিকে বাজার সামলাতে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি চালের আড়ত সবসময় এ বাজার জমজমাট থাকলেও এখন অনেকটাই ফাঁকা। বাজার ঘুরে দেখা যায় মোটা চাল বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়, মিনিকেট 51 থেকে 58 টাকা, পাইজাম 40 থেকে 45, বিয়ার 28 43 থেকে 45, নাজির শাইল 53 থেকে 60, বাসমতি 60 থেকে 62 টাকা, চিনিগুড়া 82 থেকে 90 টাকায়। ঈদের পর চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা পর্যন্ত। পাড়ার দোকানে অনেক বেশি, যার কারণে হোলসেল মার্কেটে আসছি। তো হোলসেল মার্কেটে দেখি প্রায় 100 টাকার মতো বস্তায় বাড়তি। নাজিরের দাম বাড়তি, তখন আমি চলে আসলাম আর কি আপনার 28 চাল কিনতে। 28 চালের দামও বাড়তি দেখলাম। মিলাররা বলতে আমরা ধান পাইতেছি না, তো কাজে ধানের দাম বেশি। ধান যদি অ্যাভেলেবল পাওয়া যায় চাইলে অ্যাভেলেবল হইব, বাজার একটু কমার সম্ভাবনা আছে। মিল মালিকদের দাবি ধানের দাম বেশি, তাই চালের দামও চড়া। পাশাপাশি বন্যা ও বৃষ্টির কারণে সব মিল চালু করা যাচ্ছে না, এতে চাল সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ধানের দাম বাড়ার কারণে চালের দাম তো বাড়েই, তাছাড়াও বিগত 15-20 দিন ধরে বর্ষা থাকায় হাস্কিং কোনো মিল চাল তৈরি করতে পারছে না। 500-550 অটো থাকলেও অ্যাক্টিভ 300-350 বেশি মিল এখন নিয়মিত চলে না, যে কারণে চালের সাপ্লাই একটু কম হওয়ার কারণে চালের দাম বাড়ছে। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দাবি চালের দাম এমন কিছু বাড়েনি, বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতি রয়েছে সরকারের। বন্যা টন্যার কারণে বা অতিবৃষ্টির কারণে সাপ্লাই একটু বাড়তে পারে, কিন্তু এমন কিছু বাড়েনি। চাউলের দাম আমাদের পুরা মনিটরিং আছে, আমাদের আছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আছে। কতখানি আমদানি করবো সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি। 2017-18 সালে প্রয়োজনের চেয়ে বেশি চাল আমদানি করায় পরের বছরগুলোতে ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সেটি যাতে না হয় সেজন্য আমদানির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে প্রায় 68% ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধের ঝুঁকিতে। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে
এই খাতের মাত্র 16% উদ্যোক্তা ব্যবসা চালাতে সক্ষম। তাই এই খাতকে বাঁচাতে ঋণ সহায়তার পাশাপাশি বিভিন্ন সুবিধা দেওয়ার দাবি উদ্যোক্তাদের। শিল্পমন্ত্রী বলছেন, এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। করোনায় সাধারণ ছুটিতে প্রায় 4 মাস বন্ধ ছিল দেশের ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত আকারে কারখানা খোলা হলেও ব্যবসায় গতি ফেরেনি। এ অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS বলছে, দেশে 177টি ক্লাস্টারে উদ্যোক্তার সংখ্যা 78 লাখ। এদের মাত্র 16% ব্যবসা চালাতে সক্ষম, বাকিরা ব্যবসা বন্ধের ঝুঁকিতে। ফলে বছর শেষে এ খাতে আয় কমার সংখ্যা প্রায় 66%। এছাড়াও 45% উদ্যোক্তা তাদের কর্মীদের বেতন দিতে পারছেন না। পকেটের টাকা খরচ করে, দেনা করে হোক, লোন করে হোক, শ্রমিকদেরকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি। এভাবে হয়তো আর 2 মাস করোনা থাকলে বা এই রেস্ট্রিকশনগুলি থাকলে লোহার ব্যবসাগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কারণ শ্রমিক আমরা 2 মাস বাঁচায় রাখতে পারবো, 3 মাস বাঁচায় রাখতে পারবো, বছর পরিমাণ তো আমরা শ্রমিক পালতে পারবো না। সরকার যে ঘোষণা দিল প্রণোদনা প্যাকেজ, সেই প্রণোদনা প্যাকেজ পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে এই প্রণোদনা প্যাকেজ এসএমই খাত আসলেই পাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ সহায়তা দিয়ে এসএমই উদ্যোক্তাদের বাঁচানো সম্ভব নয়। তাদের জন্য সরকারের সমন্বিত তদারকির মাধ্যমে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। বরাবরই এই ক্ষুদ্র ঋণের বিষয়ে বা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিষয়ে ব্যাংকগুলো খুব একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে না, আগেও রাখতে পারেনি, এখন বর্তমান পরিস্থিতিতে আরো পারবে না। শুধু ব্যাংকের উপর এটা ছেড়ে দিলে পরে আগেও রাখতে পারেনি, এখন বর্তমান পরিস্থিতিতে আরো পারবে না। শুধু ব্যাংকের উপর এটা ছেড়ে দিলে পরে এই সমস্যার সমাধান হবে না। এবং আমি যদি সত্যিকার অর্থে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে যেতে চাই, পৌঁছতে চাই, আমার বিকল্প ব্যবস্থা লাগবে। শিল্পমন্ত্রী জানান, করোনার কারণে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত। তাই তাদের ঋণ সহায়তা দেওয়া সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে। স্মল যারা আছে সব জায়গায় আমরা তাদেরকে এনকারেজ করছি। আমাদের বেসিক স্টেটগুলিতে এগুলো লাইট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের ট্রেনিং হচ্ছে, বিটাকে বিভিন্নভাবে আমরা ট্রেন আপ করছি। এবং আমাদের যে ম্যান পাওয়ার যেটা যাতে কম লাগে এবং যে স্কিল ম্যান পাওয়ার যেটা সেটা যেন কাজে লাগে, তারা নতুন উদ্যোক্তাও সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও এসএমই শিল্পকে বাঁচাতে হলে উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করা যায় তার জন্য নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। প্রতি বছর পূজা অর্চনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। তবে করোনা ঝুঁকি এড়াতে এবার সীমিত আকারে হবে জন্মাষ্টমীর আয়োজন। সব ধরনের সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুসরণ করে এবার বিভিন্ন মন্দির এবং বাড়িতে বাড়িতে জন্মাষ্টমীর পূজা অর্চনা হবে। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, সে সময় দুষ্টের দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা মহামারীর কারণে এবার জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবছর মন্দির অঙ্গনের বাইরে কোনো শোভাযাত্রা বা মিছিল অনুষ্ঠিত হবে না, তবে সারা দেশে গীতাযজ্ঞ এবং প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে, রাত্রে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এই সবকিছু হবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 4,260 জনের, নতুন শনাক্ত হয়েছে 2,05,000। এ নিয়ে করোনায় মৃত 7,37,000-এর বেশি, আক্রান্ত 2,02,00,000 ছাড়িয়েছে। ভারতে 24 ঘন্টায় করোনায় 887 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 53,000। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। পাকিস্তানে 3 মাস পর রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে সোমবার 537 জনের মৃত্যু ও নতুন করে 48,000 মানুষের করোনা মিলেছে। ব্রাজিলে 24 ঘন্টায় 721 জনের প্রাণহানি ও 21,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। 18 আগস্ট পর্যন্ত কড়াকড়ি বহাল রাখার ঘোষণা দিয়েছে হংকং। এদিকে টিকা ছাড়াই করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব দেশের সরকার যদি কেবল কমিউনিটি সংক্রমণ রোধ করতে পারে তাহলেই এই মহামারীর নিয়ন্ত্রণ সম্ভব।
বৈরুতে বিস্ফোরণের পর জনরোষের মুখে পদত্যাগে বাধ্য হল লেবানন সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সোমবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত হাসান দিয়াবকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সোমবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল লেবানন। দাবি একটাই, সরকারের পদত্যাগ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এই পরিস্থিতির মধ্যে খবর আসে কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছে লেবানন সরকার। পরে আসে চূড়ান্ত ঘোষণা। পদত্যাগের কথা জানান প্রধানমন্ত্রী হাসান দিয়াব। জাতির উদ্দেশ্যে ভাষণে বিস্ফোরণের জন্য দায়ীদের বিচারের আহ্বান জানান প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এই অপরাধ পদ্ধতিগত দুর্নীতির ফল। আমার এই পদক্ষেপ নতুন মন্ত্রিসভা গড়তে চ্যালেঞ্জ তৈরি করবে, কিন্তু আমি চাই দেশের জনগণের সঙ্গে পরিবর্তনের জন্য লড়াই করতে। এর আগে পদত্যাগ করেন আরও 4 মন্ত্রী এবং 9 পার্লামেন্ট সদস্য। 4 আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণে এখনও নিখোঁজ শতাধিক বলে জানান রাজধানীর গভর্নর মারওয়ান আবদুল। তাদের বেশিরভাগই বিদেশি শ্রমিক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিলেছে অনুমতি, খেলা ফেরানোর বিষয়ে দেওয়া হয়েছে গাইডলাইন। সেটা মেনেই এগোতে হবে সব ফেডারেশনকে। করোনা সতর্কতায় 16 মার্চ থেকে দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড় ফেডারেশন। প্রায় 5 মাস কেটে গেছে, অবশেষে মাঠে খেলা ফেরার অনুমতি মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে গত মাসে অনুমতি চেয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে মিলেছে সবুজ সংকেত। সীমিত পরিসরে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে একটি বিষয় এসেছে। তারা বলেছে যেহেতু সবকিছু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, কারণ কোভিড-19 যেহেতু একটু নিম্নমুখী রয়েছে এখন, তো সেই কারণে আমরা সীমিত আকারে নিম্নোক্ত কিছু শর্ত তারা দিয়েছেন। তো সেই আলোকে আমরা প্রশিক্ষণ কার্যক্রম এবং খেলাধুলা সীমিত আকারে আমরা চালু করতে পারি। মাঠে অনুশীলন ও খেলা ফেরাতে 10টি শর্ত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতে মাস্ক, গ্লাভস ব্যবহার নিশ্চিত করতে বলেছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনে করোনা পরীক্ষার নির্দেশনা রয়েছে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে দৈনন্দিন কাজে স্বাস্থ্যবিধি মেনে চলা আর লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাঠে দর্শক উপস্থিতিরও সুযোগ থাকছে, তবে থাকতে হবে 1 মিটার দূরত্বে। যেহেতু এটি এখনো বিদ্যমান রয়েছে এই ভাইরাসটি, তো সেই আলোকে সবকিছু নিয়ম বিধিমালাগুলো মেনে যেন সকল কার্যক্রমগুলো পরিচালনা করে। ক্রিকেটে এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। ফুটবল, হকির ক্যাম্পও শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর দেশের ক্রীড়াঙ্গন আবারও স্বরূপে ফেরার অপেক্ষায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল রাউন্ড দিয়ে শুরু হয়েছে। জয় পেয়েছে প্রত্যাশিত 2 দল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান। কোপেনহেগেনকে 1-0 গোলে হারায় রেড ডেভিলরা। অন্যদিকে লেভারকুসেনকে 2-1 গোলে হারিয়ে সেমিতে ওঠে ইন্টার। কোপেনহেগেনের বিপক্ষে ম্যান ইউনাইটেডের খেলা গড়িয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। একের পর এক আক্রমণ করেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। 13 বার গোলপোস্টে শট নিয়েছে মার্শিয়াল রাশফোর্ডরা, কিন্তু পরাস্ত করতে পারেনি কোপেনহেগেন গোলরক্ষক জনসনকে। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে জয় এনে দেন ব্রুনো ফার্নান্দেজ। অন্যদিকে ইন্টার মিলানের জয়ও সহজে আসেনি। বারেল্লা ও লুকাকুর গোলে ম্যাচের 21 মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নেরাজ্জুরিরা। বিরতির আগে 1 গোল শোধ করে লেভারকুসেন। এরপর পুরো সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি জার্মান দলটি। 2009-10 মৌসুমের পর এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠে ইন্টার। কোরিয়া ও ব্রাসাইকোর করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছিল আতলেতিকো মাদ্রিদে। স্কোয়াডের বাকিদের মধ্যে ভাইরাস ছড়ানোর শঙ্কা ছিল, তবে নতুন করে পরীক্ষার পর মিলেছে স্বস্তি। বাকিরা সবাই করোনা নেগেটিভ। লিসবনে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ লিপজিগ। আজ পর্তুগালে যাবে আতলেতিকো। সিনিয়র দলে 21 সদস্যের সঙ্গে সফরে যাচ্ছেন একাডেমির 10 সান্তোস, মানু সানচেজ, রিকেলমে এবং টনি মায়ো।
বুধবার আরেক দফা করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ সার্টিফিকেট নিয়েই মাঠে নামতে হবে। নিয়ম অনুযায়ী অন্তত 13 ফুটবলার ফিট থাকলে ম্যাচ মাঠে করাবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।